দেশের সামগ্রিক ভূমিকম্প প্রস্তুতি জোরদারে করণীয় নির্ধারণে বিশেষজ্ঞ ও সরকারি কর্মকর্তাদের সাথে জরুরি বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভূমিকম্পের সম্ভাব্য ঝুঁকি, দুর্যোগ ব্যবস্থাপনার বর্তমান সক্ষমতা, উদ্ধার কার্যক্রমে সমন্বয় এবং জরুরি সাড়া প্রদানে প্রয়োজনীয় জনবল ও সরঞ্জামের ঘাটতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ভূমিকম্প মোকাবেলায় ভবনের নিরাপত্তা, সচেতনতা বৃদ্ধি ও প্রাথমিক চিকিৎসা সক্ষমতা উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করা হয়। এ সময় প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেন। গণমাধ্যমকে রাজনৈতিক প্রভাব থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাজনৈতিক দলের নেতারা। সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিজেসি আয়োজিত মতবিনিময় সভায় তারা এ আহ্বান জানান। এ সময় গণমাধ্যমের সংস্কার নিয়ে ঐক্যমত্য কমিশনের ভূমিকার সমালোচনা করে সংবাদকর্মীদের অধিকার আদায়ে সোচ্চার হওয়ার তাগিদ দেন তারা। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাজনৈতিক দলগুলো সাংবাদিকদের পকেটে নিতে চায় না, উল্টো তারাই উদ্যমী হয়ে পকেটে ঢুকে যায়। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। গণমাধ্যম সংস্কার ও স্বাধীন সাংবাদিকতা নিশ্চিতে রাজনৈতিক অঙ্গীকার কি হবে সে বিষয়ে দেশের রাজনৈতিক দলগুলোর সাথে মতবিনিময়ের আয়োজন করে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি। রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত সভায় উঠে আসে রাষ্ট্র ও নাগরিক জীবনে স্বাধীনতার জন্য গণমাধ্যমের ভূমিকার কথা। এ সময় বিগত 15 বছরে গণমাধ্যমের বিরুদ্ধে ওঠা নানা অভিযোগ নিয়ে আলোচনা হলেও তার সমাধানে অন্তর্বর্তী সরকার ও ঐক্যমত্য কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন রাজনীতিকরা। সাংবাদিকতার সংজ্ঞা তৈরি করা দরকার, সাংবাদিকতা কারা আসলে যুক্ত হচ্ছেন সেটার এনলিস্টমেন্ট দরকার, রেজিস্ট্রেশন দরকার, এবং তাদের যেমন নিজেদের আর্থিক নিশ্চয়তা দরকার মর্যাদাপূর্ণ জীবনের, তেমনি আবার তাদের কোড অফ এথিক্স থাকা দরকার। এই যে এত বড় সংস্কার গেল, এই সংস্কারের মধ্যে আমাদের মিডিয়াগুলো কি ভূমিকা রেখেছে? এখনো যেগুলো আপনারা বলছেন নিজেদের দাবি দেওয়ার কথা বলছেন, তো এটা যারা ক্ষমতায় যাবেন তাদের কাছেই বলবেন, বর্তমান সরকারের কাছে এগুলো বলে আর লাভই নাই। একটা পেশাগত জায়গা থেকে সাংবাদিকদেরকে একই ছাতার নিচে নিয়ে আসার একটা উদ্যোগ গ্রহণ করা আমাদের জন্য খুবই জরুরি হয়ে দাঁড়িয়েছে। আপনারা পছন্দ করেন কাদেরকে? যারা আপনাদের কথা বলে, আপনাদের সঙ্গে তাল মিলিয়ে চলে তাদেরকে। আপনাদের সমালোচনা করলে আপনারা ওই গণমাধ্যমকে পছন্দ করেন না। এরকম যদি নীতি হয়ে থাকে তাহলে বাংলাদেশের গণমাধ্যম কখনোই স্বাধীন হবে না। আমাদের যেমন সীমাবদ্ধতা আছে, ব্যক্তিগতভাবে আমাদের ত্রুটি আছে, সেগুলোকে তুলে ধরে আমাদেরকে শাসন করার দায়িত্ব আপনাদের আছে। এদিকে স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় নানা বাধার কথা উঠে আসে আলোচনায়। গণমাধ্যমকে আমরা ফোর্থ স্টেট বলি, ওয়াচডগ বলি, কিন্তু গণমাধ্যমে এটা ঠিক যে কাজের পরিবেশটা কোনো সরকারি দেয় নেই। সম্প্রতিকালে কি আমরা দখলদারিত্ব দেখিনি? সাংবাদিকদের উপরে অহেতুক মামলা সহ বিভিন্ন ঘটনা কি আমরা দেখিনি? এ সময় গণমাধ্যমের স্বাধীনতা হরণের জন্য সাংবাদিকরাও কিছুটা দায়ী উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সাংবাদিকরা নিজেরাই নানা দলের হয়ে বিভিন্ন ইউনিয়ন গড়ে তুলছে। স্বাধীন গণমাধ্যম আমরা দেখতে চাই, সেটাকে তৈরি করতে চাই। সেই জন্যে আমরা তখনই কমিট করেছিলাম যে আমরা একটা কমিশন তৈরি করব। তো কমিশন ইতিমধ্যে তৈরি হয়েছে। দুঃখের সঙ্গে আমরা জানলাম যে কমিশনের রিপোর্ট তৈরি হয়েছে, কিন্তু রিপোর্টে কোনো আলোচনা হয়নি পরবর্তীকালে। রাজনৈতিক দলগুলো তো আপনার কাউকে পকেটের মধ্যে নিতে চায় না, আপনারা যদি পকেটে ঢুকে যান তখন কিন্তু দ্যাট বিকামস এ প্রবলেম। সাংবাদিকদের পারিশ্রমিক এবং যথাযথ সম্মানী প্রাপ্তিতে আইনি অধিকার প্রয়োজন বলে জানান শীর্ষ রাজনীতিবিদরা। রাষ্ট্রের মানসিকতার পরিবর্তন না হলে সাংবাদিক হয়রানি বন্ধ হবে না বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে সিজেএস এর গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল এ কথা বলেন। ডিসেম্বরের মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা প্রত্যাহার করা হবে জানিয়ে তিনি বলেন, সাংবাদিকদের জন্য সব ধরনের নিবর্তনমূলক আইন বাতিল করতে হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যারা ক্ষমতায় আসবেন তারা সাংবাদিকদের নিবর্তনমূলক আইন ব্যবহার করবেন না বলেও আশা প্রকাশ করেন তিনি।
অ্যাটর্নি জেনারেল আরও বলেন, সাংবাদিকদের ন্যারেটিভ চেঞ্জ করতে হবে যাতে তারা নিজেদের বলিষ্ঠতা বজায় রাখতে পারেন। ডিজিটাল অ্যাক্টের বিষয়ে আসাদুজ্জামান বলেন, রাষ্ট্রের নাগরিক অধিকার ও সাংবাদিকের অধিকার রক্ষায় এই আইনটি জরুরি। ভয়ের সংস্কৃতি যেন এদেশে আর ফিরে না আসে, সে কারণেও এই আইনটি প্রয়োজন। অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতা কতটা সুরক্ষিত তা নিয়ে প্রশ্ন তোলেন। সাংবাদিকরা যারা হয়রানির শিকার হয়েছেন ডিএসএ বা আইসিটি বা সিএস এর মাধ্যমে, তারা তো দাবি করতে পারেন যে তারা ক্ষতিপূরণ পাবেন, এবং অবশ্যই সেই দাবিটা শুধু এরকম সভা সমাবেশে না, তারা আদালতের কাছেও গিয়ে বলতে পারেন। তো নর্মস ভুলে যে নাগরিককে হেয় প্রতিপন্ন করছেন, বিভ্রান্ত করছেন মানুষকে, এইটার থেকে মুক্তির জন্য আপনারা একটা ফর্মুলা বের করেন, যে ফর্মুলায় আসলে নাগরিকরাও সুরক্ষিত হবে। আপনারা যারা সাংবাদিক বন্ধুরা আছেন, আপনাদের ন্যারেটিভও চেঞ্জ করতে হবে। ন্যারেটিভটা হলো, আমি বিশ্বাস করি যেটা, সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে যেমন কণ্ঠ উচ্চারণ করবেন, নাগরিকের অধিকার সুরক্ষায়ও আপনারা কণ্ঠ উচ্চারণ করেন, যৌথভাবে আপনারা করেন। দেখেন, বাংলাদেশের ইতিবাচক পরিবর্তন আমরা চাই। রাজনৈতিক দলগুলোর একটি অংশ অপরাধ কাণ্ডে জড়িয়ে যাওয়ায় নতুন বন্দোবস্তের স্বপ্ন অধরাই থেকে যাচ্ছে বলে মনে করেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। রাজধানীতে আয়োজিত একটি সেমিনারে এ আক্ষেপ জানান তারা। এ সময় নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, মনোনয়ন বাণিজ্যের কারণে রাজনীতি ব্যবসায় পরিণত হয়েছে। আর দুদক সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামানের মতে 5ই অগাস্টের পর কতিপয় ব্যক্তির চাঁদাবাজি আর মামলাবাজির সামনে হেরে গেছে ছাত্র জনতার রক্ত। থাকছে মিজান শাহজাহানের রিপোর্ট। নির্বাচনী অর্থায়ন নিয়ে আয়োজিত সেমিনারে কথা বলেন বিএনপি, জামাত ও এনসিপির প্রতিনিধিরা। বেশিরভাগ নেতাকর্মীরা নিজের পয়সা থেকে, নিজের পকেট থেকে ব্যয় করে দলও করছে, জেলেও গেছে। নির্বাচন সংস্কার কমিশনের সদস্য জেসমিন টুলি বলেন, বর্তমান আরপিও দিয়ে ভোট বাণিজ্য ঠেকানো সম্ভব নয়। এই যে এখন যে সমস্ত পোস্টার প্রচারণা আমরা দেখছি রাজনৈতিক দলগুলোর, ব্যক্তি, এই খরচটা কোথায় আসবে, এই উৎসটা কোথায়, সেগুলো যদি আমরা লিগাল করে দেওয়ার জন্য আইনের মধ্যে ঢুকাই দিই, হ্যাঁ, এটা লিগালি তারা এই সোর্স থেকে নিতে পারবে। টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, 5 আগস্ট বিকেল থেকে বড় বড় রাজনৈতিক দলের কেউ কেউ যা করছেন তা রীতিমতো পুরনো ধারার ধারাবাহিকতা। 5 তারিখ বিকেলবেলা সারা দেশে অলমোস্ট উইদাউট এক্সেপশন দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি, পরবর্তীতে গ্রেপ্তার বাণিজ্য, মামলা বাণিজ্য, ট্যাগ বাণিজ্য, জামিন বাণিজ্য সয়লাভ হয়েছে। এর মধ্যে কারা জড়িত ছিল? আমাদের মেইন স্ট্রিম পলিটিক্যাল ফোর্সেস who were victors of the movement at the cost of 1200 lives. সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার আক্ষেপ করে বলেন, নির্বাচন সংস্কার কমিশনের বেশিরভাগ সুপারিশ আমলে নেওয়া হয়নি আরপিওতে। মনোনয়ন বর্জ্য হলো আমাদের যে অনিষ্টের একটা বড় কারণ এবং বড় উৎস, বড় কারণ, এবং এর মাধ্যমে কিন্তু রাজনীতিটা ব্যবসায় পরিণত হয়েছে এবং বস্তুত রাজনীতিটা এখন ব্যবসা। এবং আমার কাছে প্রশ্ন, আসলে আমাদের দেশে রাজনৈতিক দল আছে কিনা, রিয়েলি রাজনৈতিক দল আছে কিনা? আমাদের কতগুলো দল আছে যেগুলো একটা ব্যবসায়িক সিন্ডিকেট। বক্তারা বলেন, রাজনীতির জাদুর কাঠির জোরে জনপ্রতিনিধিদের সম্পত্তি বাড়ে লাফিয়ে লাফিয়ে। এই অপসংস্কৃতি চালু রেখে নতুন বন্দোবস্তের আশা নিরাশায় রূপ নিতে যাচ্ছে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে কমনওয়েলথের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমনওয়েলথ মহাসচিব শার্লি আরকর বোচরের সাথে সৌজন্য বৈঠকে এই সহযোগিতা চান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, শুধু আগামী নির্বাচনে নয়, নির্বাচন পরবর্তী গণতান্ত্রিক রূপান্তরেও সহযোগিতা চান তিনি। এ সময় পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়ে কমনওয়েলথের মহাসচিব বলেন, কমনওয়েলথের 56টি দেশের ব্যাপক অভিজ্ঞতা কাজে লাগাতে পারবে বাংলাদেশ। জাতীয় নির্বাচনে একাধিক পর্যবেক্ষক টিম পাঠানোর প্রস্তুতি রয়েছে বলেও জানান তিনি। এছাড়া বৈঠকে যুব ক্ষমতায়ন, উদ্যোক্তা উন্নয়ন ও সামাজিক ব্যবসা নিয়ে আলোচনা হয়। চ্যালেঞ্জ হলেও ইসিকে নির্বাচন
আর গণভোট একই দিনে করতে হবে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে নির্বাচন আর গণভোট একই সাথেই হয়, তবে এতে খরচ বাড়বে। এজন্য তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের চাহিদার ভিত্তিতে বরাদ্দ দেওয়া হবে বলেও জানান। অর্থ উপদেষ্টা বলেন, স্পর্শকাতর ভোট কেন্দ্রগুলোতে পুলিশকে বডি ক্যামেরা দেওয়া হবে। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। বাংলাদেশে প্রথমবার একই দিনে জাতীয় সংসদ নির্বাচন আর গণভোট আয়োজন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। দেশে এ পর্যন্ত 3 বার গণভোট হয়েছে, যার শেষটা ছিল 1991 সালের 15 সেপ্টেম্বর। অর্থাৎ যাদের বয়স 52 বছরের কম তারা কখনো গণভোট দেননি। তাই আগামী ফেব্রুয়ারিতে হতে যাওয়া এই ভোট নিয়ে জটিলতার আশঙ্কা করছেন অনেকেই। চ্যালেঞ্জিং বলছেন প্রধান নির্বাচন কমিশনারও। তবে অর্থ উপদেষ্টা বলছেন, পৃথিবীর বহু দেশে এভাবে ভোট হয়, তাই বিকল্প কিছু ভাবার সুযোগ নেই। চ্যালেঞ্জটা হলো এই চ্যালেঞ্জটা গ্রহণ করতে হবে, একই দিনে করা, তাই না? যেটা সরকার থেকে সিদ্ধান্ত নিয়েছে, আমরা যেটা প্রধান উপদেষ্টা বলে দিয়েছে একদিকে করা, কারণ 2 দিন করা জিনিসটা মানে এত এন্টায়ার জিনিস রিটার্নিং অফিসার মোবিলাইজ করা, আপনি জানেন এটা খুব সোজা কাজ না। কিছু কিছু ব্যাংকের অফিসার, জুনিয়র অফিসার, তারাও তো ডিউটিতে যাবে, স্কুলের টিচাররা যাবে, আপনি 2 দিন নিয়ে আসবেন, তাদেরকে বিষয় করবেন, এগুলো তো ডিফিকাল্ট। অর্থাৎ একদিনে করাটা, পৃথিবীর অনেক দেশেই তো এরকম হয়তো, তাই না? আপনার রেফারেন্ডাম আর হিসেব ভোট তো একদিনই হয় অনেক দিন। আগামী নির্বাচনে খরচের জন্য বাজেটে প্রায় 3000 কোটি টাকা বরাদ্দ রেখেছে সরকার, কিন্তু সংসদ নির্বাচন আর গণভোট একই দিনে করতে আরও টাকার প্রয়োজন হবে। সুষ্ঠু ভোট আয়োজনে নির্বাচন কমিশনের চাহিদা মতো বাজেট দেওয়া হবে বলে জানান অর্থ উপদেষ্টা। নির্বাচনের জন্য, গণভোটের জন্য যে প্রয়োজনীয় যে ব্যয় বাড়বে, ওখানে তো আপনার লোকবল রাখবে, তাই না? সিকিউরিটি, এটা আমরা বলেছি যে ওপেন। আমাদের বাজেটটা এখন আমরা রিভাইজ করছি, বা নির্বাচনটা আমার মনে হয় শিডিউল ঘোষণাটার পরে বোধহয় ওরা আর নতুন করে কোনো খরচ, কন্টিনজেন্সি খরচ থাকতে পারে, তাই না? ইমার্জেন্সি খরচ থাকতে পারে, সেটা তো মিট করা যাবে, সেটা তাদেরও কিছু ফান্ড আছে ফাইন্যান্স মিনিস্ট্রি। অর্থাৎ নির্বাচনের ব্যাপারে কোনো চিন্তা করার দরকার নাই। তিনি জানান, সব ভোট কেন্দ্রে নয়, শুধুমাত্র ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে পুলিশকে বডি ক্যামেরা দেয়া হবে। ওখানে তো ইনভলভ কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডিরেক্টলি, এবং ইসিরও কিন্তু ওই কেনার ব্যাপারে, বডি ক্যামেরার ব্যাপারে দায়িত্ব না। ইসি বলে দেবে যে এইসব জায়গায় তোমরা নেবে, এবং ক্যামেরা বা কী সুরক্ষা করবে, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ওদের পুলিশ, বিজিবি আছে। তিনি আরও জানান, চালের দাম বাড়তে থাকায় আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। চালটা নন বাসমতি ভারত থেকে আসবে।